হাসি হাসি কেন জানো তো? কারণ তোমাদেরকে যখন ডেডিকেট করার জন্য খুব সুন্দর আমার গান মাথায় ঘোরে, তখন অটোমেটিক্যালি হাসি চলে আসে যে এই গানটা শুনলে পরে দর্শকরা আমাকে খুব ভালোবাসবে, বন্ধুরা আমাকে ভীষণ প্রশংসা করবে, তো সেইটা ভেবে না অটোমেটিক্যালি হাসি চলে আসে। তো চলো গানটা কি করি, যদি কপিরাইট না আসে অবশ্যই কিন্তু গানটা থাকবে, আর যদি না আসে দুঃখের বিষয়, থাকবে না। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा। हसरत अब मेरी तुमसे है जा मिले, तुम दुआ अब मेरी आखिरी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা যদি থেকে থাকে অবশ্যই তোমরা শুনেছো, কেমন লাগলো অবশ্যই তোমরা আমার না বলার আগে, মানে আমার বলার আগেই তোমরা কমেন্ট করে দাও যে সুতপা আহা কি গাইলে, সুতপা আহা কি গাইলে। কি যে ভালো লাগে এই কমেন্টগুলো, এক একটা অ্যাওয়ার্ডের থেকে কিন্তু কম কিছু নয়। তো যাই হোক, গতকালকে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি বন্টু রিলেটেড, এবং একটা কথা ইঞ্চিতে ইঞ্চিতে সত্যি, একটা কথাও এদিক ওদিক বাড়িয়ে আমি বলিনি। এইবার সেই কথাগুলো শুনে খুব স্বাভাবিকভাবেই ফেক পিপল চলে এসেছিল, বুঝতে পেরেছো? তো সেটা নিয়ে আসছি। তার আগে একটা কথা বলি যে আমার কাছে দুটো কমেন্ট এসেছে। একটা কমেন্ট এসেছে সোমনাথের বিষয়ে, যে সোমনাথ মর্কটকে কেন ওগুলো দিল। তো তখন সেই বিষয়টা আমি তো তোমাদের কাছে ক্লিয়ার করে নিয়ে আজকে ক্লিয়ার করছি যে সোমনাথের কাছে আমার নামে, শুধু সোমনাথের কাছে না, মন্দিরার কাছে, সোমনাথের কাছে, দুজনের কাছেই আমার নামে অহেতুক বানিয়ে বানিয়ে যাচ্ছে তাই মিথ্যে কথা বলা হয়েছে। তো সেই কারণের জন্যই কিন্তু মন্দির আমাকে গালাগালটা দিয়েছিল, ঠিক আছে? তো বেশ কিছু কথা রয়েছে, শুনলে তোমরা করে থাকবে। তো তোমাদের মুখে মাছি ঢুকে যাক, মশা ঢুকে যাক, সেটা আমি চাই না। তো এই কথাটাকুই তোমাদেরকে বলে রাখি যে দিব্য আমার কর্তামশাই ওদেরকে নিমন্ত্রণ করলো, ওরা দুজন স্বামী স্ত্রী এসে আমাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে, খাওয়া দাওয়া করলো, আমরা এত আনন্দ করলাম, ছবি টবি তুললাম, সবই তোমাদের কাছে আছে, দেখেছো। মতলব তোমাদের কাছে আছে, মতলব আমাদের কাছে আছে, তোমরা দেখেছো। তারপরে হঠাৎ করে এইরকম একটা বিহেভিয়ার কারণ কি সেটাই তো আমি বুঝতে পারিনি। তো তারপরে শুনলাম যে এরকম অনেক কিছু বানিয়েছে নিয়ে বলা হয়েছে আমার সম্পর্কে কান ভাঙানি দেওয়া হয়েছে, যাতে করে আমার সঙ্গে মন্দিরের ডিটাচ হয়ে যায় এবং আমাকে ভর করে ওরা বন্টু মন্দিরের আরও ভেতরে চলে যেতে পারে, মানে মনের কাছাকাছি আরও চলে যেতে পারে। তো এই কারণের জন্যই কিন্তু সোমনাথ আমার সম্পর্কে ওইটা করেছে। এবং সোমনাথ আমাকে এটাই বলেছিল যে তুমি দাদাকে ছেড়ে গেলেই পরে কিন্তু আমার সামনাসামনি হতে হবে, মানে পেছনে লাগবে, এটাই বলেছে আর কি। তো যাই হোক, এটা একটা ক্লিয়ার করলাম। আরেকটা বলেছ যে মন্দিরাও ভালো না, মন্দিরার কাছ থেকেও দূরে থাকো। মন্দিরের সঙ্গে আমার যেটা হয়েছে আইনি বিষয়, সেটা নতুন করে বলার কোনো দরকার মনে হয় না আমার আছে, কারণ তোমরা সব কিছু জানো যে কিসের পরিপ্রেক্ষিতে কি কি হয়েছিল। তারপরে আবার সব কিছু ঠিকও হয়ে গিয়েছিল। আবার নতুন করে যেই ঝামেলাটুকু সৃষ্টি হয়েছিল সেটা একমাত্র বন্টু দায়িত্ব নিয়ে করেছে, এবং ওর হাজব্যান্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের মধ্যে যেটুকু ভালো সম্পর্ক ছিল মন্দিরের মধ্যে, সেটা মন্দিরের তরফ থেকে শেষ করতে সাহায্য করেছে, ঠিক আছে? তো ফাইনালি মন্দিরা সব কিছু বুঝতে পেরেছে, তারপরে আবারও আমাদের মধ্যে সম্পর্ক যেরকম ছিল তার থেকে একটুখানি বেটার হয়েছে, ঠিক আছে? আশা করছি যদি আমরা সবাই ঠিক থাকি আরও ভালো হবে, ঠিক আছে? তো বিষয় কি বলো তো, মানে একা খাবো ওকে, এই সম্পর্কের মধ্যে এই জিনিসটা যদি চলে আসে না যে আমি ইউজ করব, তাহলেই সম্পর্কের অবশ্যম্ভাবী পতন হবেই হবে।
হবেই হবে। আজকে যদি আমি মিষ্টি তোমার সাথে খোলা মনে, এবার তুমি যদি আমার সঙ্গে মেশো, ওর কাছ থেকে এই কাজটা আমি উদ্ধার করব, আর সেই মন মতন যদি আমি পারফরমেন্স দিতে না পারি, তাহলেই তোমার সাথে আমার গন্ডগোল হবে। ঠিক আছে, এবার আমি তো বুঝতেই পারবো না, আমি বেচারি, আমি তো বুঝতেই পারবো না যে কী ব্যাপার আমার সঙ্গে কীরকম, কেন এরকম করছে, যেরকমটা কিনা ওই ব্যারাকপুরের সঙ্গে সম্পর্ক আমার এরকম হয়েছিল। মানে সে মুখে বলেছিল যে সেই ইউটিউবে ইনকাম করতে আসেনি, অথচ তার যাতে সাবস্ক্রাইবার হয় তখন তো এরকম হতো, লাইভ করে করে সাবস্ক্রাইবার যাও, এর ঘরে চলে যাও, তার ঘরে চলে যাও, এরকম করতাম। তো সে এরকম সাবস্ক্রাইবার যাচ্ছে আর কি খুশি হয়ে আমাকে মেসেজ করছে, কত সাবস্ক্রাইবার এসেছে, তুই বলেছিস কত সাবস্ক্রাইবার এসেছে, অথচ সে কিন্তু ইনকাম করতে আসেনি। বুঝতে পেরেছো? তারপরে সেই এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো না, সেই কত কি, হ্যাঁ, তারপরেও সে নাকি ইনকাম করতে আসেনি। এইবার যখন তার আর কোনো মতলব আমাকে দিয়ে পূরণ হচ্ছে না, তখনই কিন্তু আস্তে আস্তে আমি খারাপ হতে শুরু করলাম। তো এরকমই স্বার্থ যেই সম্পর্কের মধ্যে থাকবে, স্বার্থ অবশ্যই থাকতে হবে যে হ্যাঁ আমরা সব সম্পর্কটাকে, আমরা সবাই মিলে সম্পর্কটাকে আগলে রাখবো। সে 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। একা একজন লেবার দেবে, আরেকজন চুপচাপ বসে থাকবে ঘ্যাম নিয়ে, তাহলে সেই সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। তো সেই কারণেই বলছি, কোনো সম্পর্কের মধ্যে যদি স্বার্থ ঢুকে যায় সেটা ভাঙবেই ভাঙবে। তো এটাই হচ্ছে কারণ। আর কারণ আমার কমেন্ট বক্সে যদি কমেন্ট আসে, সেই কমেন্টে যদি আমি রিয়্যাক্ট করি বা রিয়্যাক্ট না করি, তাহলে যদি রিয়্যাক্ট করি তাহলে যে আমাকে কমেন্ট করছে সে খুশি হবে, আবার যদি রিয়্যাক্ট করি তাহলে যাকে নিয়ে কমেন্ট করছে সে যদি কমেন্টটা দেখে বা তার কাছে কোনোভাবে কমেন্টটা চলে যায়, তাহলে সে কষ্ট পাবে। আমি চাই না কেউ কষ্ট পাক। সেই কারণেই এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করছি, কারণ প্রত্যেকটা সম্পর্ক, সে দর্শকদের সাথে আমার সম্পর্ক হোক বা কোনো ক্রিয়েটারের সাথে আমার সম্পর্ক হোক, আমার কাছে প্রত্যেকটা সম্পর্ক দামি। আমি প্রত্যেকটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। থাকে না সেটা আমার ব্যাড লাক, ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে গুড লাকও। তো এই তো গেল 2টো কমেন্টের কথা। এবার একটা কমেন্ট প্রিয়াঙ্কা বিশ্বাস করেছে যে আমি তো বলেছিলাম যে বাজার কলকাতায় কবে দেখেছে, সেটা তো তুমি বললে না, টাইমটা যদি ডেটটা যদি মেনশন করতে ভালো হতো। তো সে আমাকে মেনশন করেছে 22শে সেপ্টেম্বর। তো আজকে চলে এসেছে, বন্টুর ভিডিও চলে এসেছে অ্যাবাউট পুজোর শপিং। তো সেটা দেখবো, পরে করব, ঠিক আছে। আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিয়ে নেক্সট টপিকে যাচ্ছি, তারপরে ওই বিষয়টা নিয়ে পরে ভিডিওতে আসছি। এই গেল 3টে কমেন্ট। 3rd নম্বর কমেন্ট, যেই কমেন্টটাকে আমি রাখিনি, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফেক পিপল, সাচ এ ফেক পিপল, কে করতে পারে এরকম নোংরা একটা কমেন্ট? কে করতে পারে? ওই ঢ্যামনা ছাড়া আর কেউ করেনি। হ্যাঁ, ওই ঢ্যামনার প্রচুর ফেক আইডিয়া আছে। ও নিজের মুখে আমাকে বলেছিল যে তুমি যখন বন্টুর বিরুদ্ধে ভিডিও করতে, নেগেটিভ ভিডিও করতে, বন্টুকে নিয়ে, মন্দিরাকে নিয়ে, আমি ফেক অ্যাকাউন্ট থেকে অনেক নোংরা নোংরা মেসেজ করেছি। তো ও তো নোংরাই, ও তো নোংরা নাম্বার 1। ও মায়ের পেট থেকে এসেছে নোংরা হয়ে, তো কিছু করার নেই। তো ওই নোংরা কমেন্টটা করেছে, সেটা বুঝতে পেরেছি। আমার কাছে স্ক্রিনশট চলে এসছে, কারণ সবসময় তো দেখা সম্ভব হয় না। স্ক্রিনশট চলে এসছে, আমি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে, মানে স্ক্রিনশট চলে এসছে, যে পাঠিয়েছে সেই স্ক্রিনশটটাই ছিল, আমি নতুন করে স্ক্রিনশট নিইনি, তো হাইড করে দিয়েছি। মিষ্টু ঘোষ, হ্যাঁ রে, তোকে তো ভগবান ছেলে বানিয়েছে। তুই মেয়েদের নাম নিয়ে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোর মনের নোংরা, তোর পেদাইশি, তোর শিক্ষা সংস্কার জাহির করতে আসছিস আমার কমেন্ট বক্সে। তুই ছাড়া আর কেউ না, তুই ছাড়া, তোর মতো নর্দমার ব্রেন ছাড়া আর কেউ হতে পারে না। বুঝতে পেরেছিস? তো সেই কারণে তোকে লাথ মেরে বের করে দিয়েছি। তো এই গেল 4 নম্বর কমেন্ট। এইবার 5 নম্বর কমেন্ট আমি এইমাত্র দেখলাম, আমার ভিডিওতে এসছে, কি রিয়েল ফ্যাক্টর বলে একটা অ্যাকাউন্ট থেকে এসছে, যে বন্টুর কথা বলছে যে ওরা তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ করে দিয়েছে। তাহলে এই বিষয়টা নিয়ে এতটা রুক্ষ হওয়ার কি দরকার ছিল? সিরিয়াসলি রিয়েল ফ্যাক্টর, যেই তুমি এই রিয়েল ফ্যাক্টরের আড়ালে, যাই তোমার নাম হোক না কেন, যাই তোমার জেন্ডার হোক না কেন, যাই তোমার বয়স হোক না কেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে তুমি কি এরকম করো? তোমার ডিপ্রেশন হলে পরে, তোমার নিজের কারণবশত, তোমার ছিচকামির বশত কেউ যদি তোমাকে খারাপ কথা বলে, তুমি যেটা ডিজার্ভ করো, তার পরিবর্তে যদি তোমার ডিপ্রেশন হয়, তুমি মানুষের কাছ থেকে ধার নিয়ে ভিক্ষা করে তারপরে কি তুমি ঘুরতে যাও? তোমার চুল তুমি কি লোকের কাছ থেকে ধার নিয়ে স্ট্রেট করো? আমি আমার টাকা যে নিয়ে ফেরত দিয়েছে সেটা আমি না বললে তুমি জানলে কি করে? তোমরা কেউ জানতে পারতে না। তো আমার কাজই হচ্ছে এটা, সত্যি কথা বলা আর সত্যটা তুলে ধরা। তো এই ধরনের নোংরা স্বভাব কেন থাকবে? মানুষের কাছ থেকে টাকা ধার করে গেলা,
মানুষের কাছ থেকে টাকা ধার করে ঘুরতে যাওয়া, মানুষের কাছ থেকে টাকা ধার করে সাজগোজ করা, এই সমস্ত নোংরা স্বভাব কেন থাকবে? এই নোংরা স্বভাব, ওদের নোংরা স্বভাব, সেটা আমি তুলে ধরেছি। আমার টাকা মেরে দেবে, গলায় হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা তুলে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? আমার কষ্টের টাকা, এখানে এই যে তোমাদের সামনে যে কন্টেন্ট তুলে ধরি, এটা আমার পরিশ্রম। তো সেই পরিশ্রমের টাকা মেরে দেবে, গলার ভেতরে হাত ঢুকিয়ে টাকা নিয়ে আসবো, অতটা ক্ষমতা ওদের মতন মানুষের হয়ে পারেনি, ঠিক আছে? চোট চলে যায় সেই ব্যাপার আলাদা, কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে টাকা নিয়ে তারপরে মেরে দেবে, ওর অত ভালো আমি নই, আমি অত ভালো নই। আমি নিজের অধিকারের জন্য লড়তে পারি, ঘরের লোকের সঙ্গেও বাইরের লোকের সঙ্গেও। তো যাই হোক, আমার তোমার কমেন্টটা দেখে আমার বড্ড হাসি পেয়েছে যে রুক্ষ কেন? রুক্ষ কেন মানে আমার বহুত আগে এক্সপোজ করার দরকার ছিল ওদেরকে, বহু আগে এক্সপোজ করার দরকার ছিল যে এটা ওদের একটা নোংরা স্বভাব, মানুষের কাছে টাকা চায়, ঠিক আছে? এটা বহু আগে এক্সপোজ করার দরকার ছিল। তো যাই হোক, এটা গেল বন্টুকে নিয়ে আমার কিছু কথা, যেটা কিনা কমেন্ট সেকশনে এসছে, এবং গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট যেটা কিনা আমি ক্লিয়ার করলাম। লাস্টওয়ালা তো হাদ সে ज़्यादा ইন্টারেস্টিং থা কমেন্ট। তো এবার চলে আসি, এখন যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হচ্ছে নান আদার দেন মিনা। তো মিনা বাবা মুখ রক্ষা করেছে, 2 দিনের, কে বলে 2 দিন মিলিয়ে 8 মিনিটের ভিডিও দেয়? মিথ্যে কথা। এই তো 2 দিন মিলিয়ে মিনা কত মিনিটের ভিডিও দিয়েছে? 22 মিনিটের ভিডিও দিয়েছে। 2 দিন মিলিয়ে না, একদিনেরই মনে হয় ভিডিও দিয়েছে 22 মিনিটের, বিশাল বড় ভিডিও দিয়েছে। তো সেই ভিডিওর মধ্যে কি দেখলাম? কৃষ্ণনগর থেকে ফিরছে, মামাবাড়ির থেকে ফিরছে আর কি। তো একা ফিরতে হবে, তো ভাই, মনে হয় ভাই না দাদা, যাই হোক, সে টোটোতে করে দিয়ে আসলো। ওদের ফ্যামিলিতে প্রায় প্রত্যেকেই টোটো চালায়, তো ভালো, টোটো চালানো কোনো খারাপ কিছু না, কাজ করে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো ইয়েতে দিয়ে আসলো, কি যেন বলে তোমার, আরে বলো না, স্টেশনে দিয়ে আসলো। তারপরে সেখান থেকে আসলো, বাড়িতে আসলো। বাড়িতে এসে তারপরে হচ্ছে তোমার ওই মা আর বৌদির জন্য, মা আর বৌদি না, মা আর বৌদিকে নিয়ে গেল, নাকি দাদাও গেছিলো, হ্যাঁ ওর দাদাও গেছিলো, মিনার দাদাও গেছিলো। দাদা বৌদির জন্য ড্রেস নিয়ে এসেছিল, সেটা ওদের পছন্দ হয়নি, বুঝতে পেরেছো? সেটা ওদের পছন্দ হয়নি। তো এবার মিনা তো বলছে যে কালার পছন্দ হয়নি, বাট পুরো ড্রেসই পছন্দ হয়নি কিনা সেটা আমরা কি করে বলবো? কারণ যখন দাদা বৌদির জন্য শপিং করে নিয়ে এসেছে, তখন সেটা কি আমাদেরকে দেখিয়েছে? আমি দেখতে পাইনি, আই সারেন্ডার, আমি দেখতে পাইনি। যদি তোমরা কেউ দেখে থাকো যে প্রথমে যখন শপিং করে নিয়ে এসেছিল ওর দাদা বৌদির জন্য, সেটা দেখিয়েছিল কি না, বুঝতে পেরেছো? দেখিয়েছিল কি না সেটা একটুখানি আমাকে ক্লিয়ার করো তো, যে হ্যাঁ সুতপা তুমি দেখোনি, দেখিয়েছিল, মিনা দেখিয়েছিল তার ভিডিওতে যে ওর দাদা বৌদির জন্য গিফট নিয়ে এসেছে। তো যেদিন বাড়ি এসেছে সেই দিন এরকম পাল্টাতে গেছে, ঠিক আছে? তো বলছে যে যা নিয়ে এসেছি ওদের পছন্দ হয়নি, তাই পাল্টাতে যাচ্ছি। তারপরে হাটে গেল, বলছে এই আমি আসলাম, এই আমাকে নিয়ে গেল, এই দুটোতে মিলে নিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে বাড়িতে এসে যখন দেখাচ্ছে ড্রেসগুলো, যখন দেখাচ্ছে, মিনা তার নিজের গায়ের উপরে ফেলে ফেলে দেখাচ্ছে যে এই যে ভুল করে মনে হয় বলে ফেলেছে অন্য কারোর, বা মনে হয় বলে ফেলেছে আমার, সামথিং এরকম কিছু বলেছে। তা ওর বৌদি ঝবাং করে পিছন থেকে বেরিয়ে এসে বলছে এই এটা আমার। আসলে বাচ্চা তো, তার জন্য আমার 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 চামার চামার চামার, মানে ওই আমার বেশি করছে, লাফাচ্ছে। তো বলছে এটা তো না, এটা আমার। এইবার যেটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, যে যদি তোমরা জেনে থাকো বা দেখে থাকো যে হ্যাঁ আগেই মিনা দেখিয়েছে ওদের জন্য কি বাজার করে নিয়ে এসেছে, আমাকে কিন্তু প্লিজ বলো। আমি যেহেতু দেখিনি, তার জন্য আমি সেই হিসাবেই কন্ট্রোভার্সিটা করছি, ভিডিওটা করছি, যে যখন নিয়ে এসেছে তখন তো দেখায়নি, তারপরে যখন পাল্টাতে যাচ্ছে বা পছন্দ হয়নি সেইটা আমাদেরকে দেখাচ্ছে। আবার যেই দিন ঠাকুমাকে নিয়ে গেল, মেয়ের বাড়িতে দিয়ে আসতে গেল, সেই দিন এটাও আমি বলেছিলাম যে কাউকে কিন্তু ক্যামেরার সামনে দেখা যায়নি, মানে ওদেরকে যে ওরা যে টোটোতে উঠছে বা যাই হোক ওরা যে ঘর থেকে বেরোচ্ছে, সেই সময় কিন্তু মিনার মা, বৌদি, দাদা কাউকে দেখা যায়নি। দাদা তো বললো ভাড়ায় গেছে, 4 চাকা নিয়ে ভাড়ায় গেছে, তো সেই কারণে কাউকেই দেখা যায়নি, বুঝতে পেরেছো? এর কারণটা কি এটা, যে যেই ড্রেসপত্রগুলো এনে দিয়েছিল সেটা পছন্দ হয়নি। আর মিনার মা, সে তো ছেলে পাগল, সে ছেলে বউ পাগল। ছেলে বউয়ের যদি কোনো কিছু হয়েছে, একটু যদি কোনো কিছু হয়েছে, তাহলে কিন্তু পুরো প্রকোপটা গিয়ে পড়ে মিনার উপরে। হ্যাঁ, কারণ মিনা নিজেই তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একবার এরকম একটা লেখা মানে শেয়ার করেছিল, স্ট্যাটাসে স্টোরি দিয়েছিল
স্টেটাসে স্টোরি না, স্টেটাস দিয়েছিল, সেটা হচ্ছে যে কিসি কা পসন্দিদা औरत होना तो छोड़ो मैं तो पसंदीदा औलाद भी नहीं हूँ, মানে কারোর মন পছন্দের নারী হওয়া তো দূরের কথা, আমি তো আবার বাবা মায়ের পছন্দের প্রিয় সন্তানটুকুই হতে পারলাম না। বুঝতে পেরেছ? আর এছাড়াও পূর্বকাহিনী সম্পর্কে সবাই তোমরা ওয়াকিবহল, নতুন করে আমার ঘাটার দরকার নেই, ঠিক আছে? তো এটাই কি কারণ ছিল যে সেই দিন মিনা যখন বেরোচ্ছে কেউ ক্যামেরার সামনে আসেনি? আমার তো মনে হয় এটাই কারণ ছিল, যে ড্রেসপত্র এনেছে, পছন্দ হয়নি, নাক সিটকেছে, মুখ সিটকেছে, তারপরে আবার পছন্দ করতে গেছে। এবার এটা কি স্বাভাবিক নয় যে মিনা মনে হয় নিজেই পছন্দ করে নিয়ে এসেছিল? ওই যে সেই দিন, যেই দিন কিনা ওর মায়ের সঙ্গে গেল, যেই দিন কিনা আমরা মিনার মায়ের হাতে একটা ব্যান্ডেজ দেখতে পেলাম বাঁ হাতে, সেই দিন কি গেছিল না, সেই দিন তো ওর দাদাও ছিল সাথে। কবে গেছিল শপিং করতে? তোমরা একটুখানি প্লিজ বলো, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমি কষ্ট দিলাম। তা এইবার যখন নিয়ে এসছে তারপরে আবার সেটাকে চেঞ্জ করতে হয়েছে, যেটা কিনা আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম। এক ড্রেস নিয়ে 3 বার ছোটাছুটি, একটা প্যান্ট, মানে একটা পা ছোট, প্যান্টের একটা পা ছোট, একটা পা বড়, তো সেটাকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, ওটা বিদঘুটে লাগবে দেখতে। তো ওটা নিয়েছে সারারা চুড়িদার নিয়েছে, তাই তো বলে, সারারাই বলে, প্যান্টটা তো দেখলাম সারারা, তো তাই। তো এইবার নিজের জন্য যা নিয়েছে, এইবার মানুষে প্রশ্ন করছে যে তুই তো বা তুমি তো, ও তো যেহেতু ছোটো প্রায় অনেকের থেকেই, সেই কারণে ওকে তুই বলে অনেকে ডাকে, যে তুই তো তোর দাদা বৌদিকে দিলি, তোর দাদা কি কিছু দিল তোকে? ঠেঙ্গা মুখে ঢুকিয়ে বসে থাকবে, চুষবে। তোমরা কি ভাবো, তোমরা কি জানো কত কিছু আড়ালে হয়? হ্যাঁ, প্রথম বছর যখন ষষ্ঠীতে গেল না, পুজোর সময় এরকমই একটা কিছু হবে, অনুষ্ঠান পারপাস, সেই সময় ওর দাদা শ্বশুরবাড়ির লোকেদের জন্য মিনা শপিং করে দিয়েছে। সেটা মিনা আমাদেরকে জানাতে পারেনি, কারণ যদি জানায় তাহলে পাবলিকে ছিছি করবে যে তুই বিয়ে করেছিস, তোর মুরদ নেই তোর শ্বশুরবাড়ির লোকজনকে জিনিসপত্র জামা কাপড় দেওয়ার, তোর বোনের ঘাড় ভাঙতে হচ্ছে। তো সেই ভয়ে মিনা বলতে পর্যন্ত পারেনি, কারণ মিনা যদি বলে, আর পাবলিক তো এই ধরনের ভিডিও, এই ধরনের কমেন্ট করবেই, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আলবাত করব, ঠিক আছে? তো সেই ভিডিও দেখে বা সেই কমেন্ট দেখে মিনার উপরে চাপ সৃষ্টি হবে, সেই ভয়ে ও দেখাতেও পারেনি যে দাদা শ্বশুরবাড়ির জন্য কি কি গিফট মিনা নিজের গাটের টাকা খরচ করে দিয়ে, মানে নিজের টাকা খরচ করে কিনে দিয়েছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ওর অকাত। বাড়ি এসছে না, একেবারে লুটে পুটে ছিঁড়ে বিড়ে খাবে। তো এই একটুখানি বেগতিক হলে পরেই ওর মা বলে আমাদের কাউকে তুই ভিডিওতে দেখাবি না। ওর মায়ের বক্তব্য এটা, বুঝতে পেরেছো? আর এই কথা খোদ মিনা নিজের মুখে বলেছে যে একটু এদিক থেকে পান থেকে চুন খসলে পরেই ওদের কাউকে ভিডিওতে দেখাতে বারণ করে দেয়। এই হচ্ছে ওর অকাত ওর নিজের ফ্যামিলিতে। তো এরপরেও কিছু কিছু মানুষ বলে যে যতদিন তোমার বাবা মা বেঁচে আছে ততদিন পর্যন্ত, তারপরে তোমার কি হবে? আজকেও দেখছিলাম এরকম কমেন্ট একটা। তো যতদিন ওর মা বাবা বেঁচে আছে সবাই বেঁচে থাকুক, কিন্তু যতদিন ওর মা বাবা ওর জীবনে রয়েছে ততদিন পর্যন্ত চুষে খাবে, কিচ্ছু করার নেই, চুষে খাবে। মান্থলি একটা অ্যামাউন্টও দিতে হয়, তারপরে আবার নানান রকম আবদারও মেটাতে হয়। তাই এগুলো আমার জানা কথা, বহু আগে জানা কথা। তো এই তো গেল, মানুষে প্রশ্ন করেছিল যে দাদা দিয়েছে কিনা। দাদা ওকে আরে রাস্তায় বেরোলে পরে কিছু যদি একটা কেনে সেই টাকাটা পর্যন্ত বোনের কাছ থেকে নেয় ওই নির্লজ্জ বেহায়াটা, বুঝতে পেরেছো? ও দেবে আবার পুজোর জামা কাপড়। ও বিয়ে করেছে, আমি তো সেই কারণেই আমার রাগটা হয় ওর বাবা মার ওপর, যে মেয়েটাকেও বিয়ে দিল 18 বছর পূর্ণ না হতেই ঠিক মতন খোঁজ খবর না নিয়ে মেয়েটাকে জলে ফেলে দিল। ছেলেটারও কোনো রকম কোনো স্টাবলিশ না হতেই, কোনো উপার্জনের কোনো নির্দিষ্ট জায়গাই নেই, মানে নির্দিষ্ট একটা ক্ষেত্র নেই যেখান থেকে ও মাস গেলে একটা নির্দিষ্ট মায়না পাবে, কিছু নেই। সেই ছেলেটাকেও পর্যন্ত বিয়ে দিয়ে দিল। বোন এখন টানছে, এখন তো প্রায় বোনই টানছে, কারণ ওর বিয়ের লোনটাও তো পর্যন্ত বোন পরিশোধ করছে। তার মানেটা কি, তাই না? একেই আবার পাবলিক বলে ওয়াও ওয়াও ওয়াও। আবার একজন দেখলাম বলছে যে তুমি দিল্লি চলে যাও, দিল্লিতেই তুমি ভালো থাকবে। গড নোজ, ভগবান জানে যে পরিবারে সুরক্ষিত নয় সে বাইরে কি করে সুরক্ষিত থাকবে। বাইরের জগৎ আরও ভয়ঙ্কর, বুঝতে পেরেছো? তোমরা যারা এখন অ্যাপ্রিসিয়েট করছো এখন বুঝতে পারবে না, কারণ ও ব্লগার,
ও সমস্তটা দেখাবে, সেই দিন হয়তো কপাল চাপড়াবে। যারা যারা বলেছে যে ইস না 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 এটা ঠিক হয়নি, এটা ঠিক ছিল না, ও যদি এখানে থাকতো তাও সর্বস্ব লুটপাট হতো, কিন্তু তাও ও সেফ থাকতো, ঠিক আছে। এরকম যদি কারোর হাতে পড়ে গিয়ে থাকে, কারণ কি বলতো, ব্যাচেলার মেয়ে যার মানে বিয়ে হয়নি এখনো, হ্যাঁ, সেই মেয়েরাই কত ধোঁকাধারীর শিকার হয়, হ্যাঁ, সেই মেয়েদেরও কত ধোঁকাধারীর শিকার হয়, কত কিছু ফেস করতে হয়, কত বিট্রামি ফেস করতে হয়। আর সেখানে ওর একটা বিয়ে হয়েছে, ওর একটা বাচ্চা আছে, তারপরে আরও একটা কীর্তি আছে, সেইখানটার থেকে ওর কপাল এতটাই ভালো, মানে কি বলবো, ওর কপাল কি এরকমটা হবে যে এত কিছু হওয়ার পরে ও একটা পিওর বান্দা বা পিওর একটা মানুষ পাবে যে কিনা ওকে ভালোবাসবে, শুধু ওর মনটাকে ভালোবাসবে, হ্যাঁ, ওর অতীত সব কিছু ভুলে যাবে, স্বার্থ নিয়ে আসবে না। এরকমটা কি হবে? এরকমটা হোক চাই, কিন্তু তার জন্য কি প্রয়োজন ছিল জানো তো? ধৈর্য দরকার ছিল, স্টেবল হওয়ার দরকার ছিল, মানে স্থায়ী হওয়ার দরকার ছিল, পেশেন্স দরকার ছিল, তারপরে নিজের বোঝা, আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বুঝে তারপরে পরবর্তী স্টেপ নেওয়া। এইটা যদিও করতো তাহলে হয়তো ওর ভবিষ্যৎটা কিছুটা হলেও সিকিওর হতো। কিন্তু ও যেভাবে ফ্ল্যাট চেঞ্জ করছে না, এরকমটা তো সপরিবারেও কেউ করতে পারে না। সপরিবারে, মানে যার কিনা একটা নির্দিষ্ট ফ্যামিলি আছে, সেও করতে পারে না। এত তাড়াতাড়ি 2 বছরের মধ্যে 3খানা ফ্ল্যাট চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। যাই হোক, যাই বলেছি এতদিন পর্যন্ত কটাক্ষ করে হলেও ভালোর জন্যই বলেছি, কিন্তু আমি খারাপ, আমি হলাম গিয়ে খারাপ। এইবার আসি ওর ঠাকুমার বিষয়টা নিয়ে। ওই বলেছিল, প্রথমে তো বলেছিল দিল্লির পুজো দেখবে, তো যাই হোক এখানটায় এত ইমার্জেন্সি হয়ে গেছে, দিল্লির পুজো ছেড়ে চলে আসতে হলো, ফ্ল্যাট অর্ধ কমপ্লিট অবস্থায় ছেড়ে আসতে হলো। তারপরে এসে কি বাড়িতে আমরা সবাই মিলে পুজো দেখব, তো সেই পুজোতে ঠাকুমা থাকলোই না, ঠাকুমাই থাকলো না, ঠাকুমাকে দিয়ে চলে আসলো। এখানে পুরো পরিষ্কার যে এই যে গেছে ঠাকুমা পুজোটা ওই মেয়ের বাড়িতেই কাটাবে, এটা পুরো পরিষ্কার হয়ে গেল, তাই তো। তাহলে এই যে আমাদের ভক্তিদার পোস্ট, কমিউনিটি পোস্ট, 2 তারিখা ফেসবুকে যে পোস্ট, আর এই যে মিনার ঠাকুমার বাড়িতে এসেই সাথে সাথে মেয়ের বাড়িতে চলে যাওয়া, এটার মধ্যে গভীর একটা সম্পর্ক রয়েছে না? হ্যাঁ, কেঁচো খুঁড়তে গেলেই কেউটে বেরিয়ে আসবে। সেই কারণের জন্যই তো মিনা সোজা সাপটা একটা উত্তর দিয়ে দিল যে যে যা বলছে বলুক, আমি আর এক্সট্রা করে কিছু বলতে চাই না, ঠিক আছে। আজকে যদি আমার মা বাবার সম্পর্কে বিনা কারণে কেউ যদি এরকম কথা বলে, আমি তো ভাই যতটুকু বলার বলবোই, তাকে গিয়ে তো আর পিটাতে পারবো না, তাকে তো আর আইনের হাতে তুলে দিতে পারবো না, কিন্তু তাকে যতটুকু বলার বা দর্শকদের কাছে যতটুকু ঠিকভাবে ক্লিয়ার করার, আমি ঠিক ক্লিয়ার করে দিতাম। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এই কাজটাই করতো। কিন্তু মিনা কি বলেছে, আমি আর এক্সট্রা করে কিছু বলতে চাই না, আমরা সংসারে সুখী থাকলেই হলো। এই তো ঠাকুমা আস্তে আস্তেই চলে গেল, ছেলের কাছে না থেকে মেয়ের কাছে চলে গেল। কারণ ছেলে তো বাড়ি থাকেই না, ছেলে তো ঠিক মতন বাড়িই থাকে না, বাড়ি থাকে কে? বৌমা। বৌমার সঙ্গে এত ভালো সম্পর্ক যে ভক্তিদা শাশুড়ির উপরে বৌমার অত্যাচারমূলক কমিউনিটি পোস্ট, ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। আস্তে আস্তে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, শুধুমাত্র অপেক্ষা, শুধু অপেক্ষা আর অপেক্ষা। এবার গতকালকে একটা লাস্ট আমার মনে পড়লো কথা, গতকালকে মিনা যখন, মানে গতকালকের ভিডিওতে মিনা যখন বলছে যে মামাবাড়ির থেকে একা আসার কথা, দোকা থাকলে ভালো হতো, সময়টা ভালো কেটে যেত, বাট একাই ঠিক আছে, চলো একাই তো চলতে হবে লাইফে। ও যখনই এই কথা বলে না, তখনই ওর পেছন থেকে গন্ধ পাওয়া যায়। মানে ও যখনই বলে যে একা চলতে হবে, জীবনে একা চলতে হবে, একা চলতে হবে, যেই বলে পুটুম করে একটা কেস সামনে চলে আসে। তো ওর এই যে একা চলতে হবে বলে বিভিন্ন মানুষের উপস্থিতি ওর লাইফে পুরো প্রমাণস্বরূপ যখন চলে আসে না, তখন বড্ড হাসি পায়। আবার সেই কথার আবার পুনরাবৃত্তি যখন ওর মুখ থেকে আবার হতে থাকে, তখন কিন্তু আরও বেশি হাসি পায়, আরও বেশি গা শিরশির করে, আবার কেউ না বেরিয়ে পড়ে, এই আবার বলছে একা চলতে হবে, একা চলতে হবে। তো যাই হোক, মিনার 2 দিনের ভিডিও নিয়ে আর বন্টুকে নিয়ে করা ভিডিওর কিছু কমেন্ট নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা করলাম, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি লাগলো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।